প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে শেখ হাসিনা পরিষদ আশ্রয় নিয়েছে ভারতে, ইউনুস পরিষদ কি পাকিস্তানে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি। আশ্রয় নেবার প্রশ্ন আসছে ইউনুস পরিষদের। ইউনুস পরিষদ বলতে ইউনুস এবং উপদেষ্টা পরিষদ, আর শেখ হাসিনা পরিষদ বলতে বোঝাতে চাইছি যে শেখ হাসিনা এবং মন্ত্রী পরিষদ। আপনারা জানেন যে গত বছরের 5 অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশ সেনাবাহিনী ভারতে নিরাপদে রেখে আসে এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ধাপে শেখ হাসিনার মন্ত্রিপরিষদ সদস্যরা, সংসদ সদস্যরা ভারতে এবং তৎপরবর্তীকালে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। ডক্টর ইউনূসের আবার সেই একই পরিণতির আলাপ কেন আসছে? আলাপ আসছে কারণ ডক্টর ইউনূস কিংবা সেনা সমর্থনে যে পরিষদটি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছিল যে বাংলাদেশকে চেঞ্জ করবে, তারা চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবে, কিন্তু তার ছিটে ফোঁটাও নেই। শেখ হাসিনা সরকারের সময় যা ছিল তার থেকে, এগুলো বারবার বলছি, বারবার বলতেই হবে যে তার থেকে লক্ষ কোটি গুণ নিচে নেমে গেছে। শেখ হাসিনার সময় এখন উচ্চারিত হচ্ছে দেশে যে ভালো ছিল, সেই ভালোটা রেখে শেখ হাসিনা এবং তার পরিষদকে চলে যেতে হয়েছে। কিন্তু তার থেকে লক্ষ কোটি গুণ খারাপ পরিস্থিতিতে ইউনূস স্বাভাবিকভাবে যাবেন, পালিয়ে যাবেন না, এটি কি করে হয়? দেখুন, গত 1 বছরে নানা রকম গল্প আমরা শুনে আসছি যে ইউনূস পরিষদ, ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের চেহারা পাল্টে দেবেন, আমাদের সংস্কার করে আমাদের এক ভিন্ন জীবনের সন্ধান দেবেন, একটা চেঞ্জ মেকারের ভূমিকায় অবতীর্ণ হবেন। কিন্তু আপনারা দেখছেন যে বিগত 1 বছরে কিসের চেঞ্জ, কিসের কি? ডক্টর ইউনূস একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কাদের দিয়ে? ডক্টর ইউনূস এবং ইউনূস পরিষদ ছাত্র সমন্বয়কদের দিয়ে। ছাত্র সমন্বয়ক এবং নেপথ্যে এখনকার উপদেষ্টা পরিষদের কেউ কেউ তাদের সাথে হয়তো ভবিষ্যতে যোগ দিতেন, এমন একটি চিন্তা চেতনা ছিল। কিন্তু সেই আশায় ইতিমধ্যেই গুড়ে বালি। একের পর এক এই ছাত্র সমন্বয়কদের নগ্ন রূপ বেরিয়ে আসছে। গত পরশু গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন যে রাজনৈতিক দলটি এনসিপিরই বলতে গেলে বলা যায় যে চাইল্ড সংগঠন, মাদার সংগঠন এনসিপি, তাদের চাইল্ড সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 জন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছেন এবং 5 জন চাঁদাবাজ গ্রেপ্তার হবার পরের দিন গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটি বাতিল করা হয়েছে। কবে শুনবেন যে এনসিপির কমিটিও সারা দেশে বাতিল করা হয়েছে? অবস্থা কিন্তু সেই দিকেই। নানা রকম বিতর্কিত ভূমিকা পালন করবার ফলে এই দলটি আসলে প্রতিষ্ঠিত হবার একটা কোনো রকমের আলো দেখা যায় না, কোনো আলো নেই, অন্ধকার। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস পরিষদ বেশ হতাশ। এই যে আপনারা দেখলেন যে এনসিপি গোপালগঞ্জে কিভাবে প্রতিরোধের মুখে পড়লো, কক্সবাজারে কিভাবে প্রতিরোধের মুখে পড়লো, গতকালকে নেত্রকোনায় কিভাবে প্রতিরোধের মুখে পড়েছে। তার আগে জামালপুরের এনসিপির একটা সমাবেশ চলছিল, সমাবেশ চলাকালে কে বা কারা একটা জাস্ট সাউন্ড তুলেছে যে ছাত্রলীগ আসছে, সেই সমাবেশ থেকে পড়িমড়ি করে পালিয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। ভিডিওটি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। এনসিপির অবস্থাটা এইরকম। এবং আজকে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 জন ডাকাত চাঁদাবাজ অ্যারেস্ট হয়েছে, এদেরকে রক্ষা করা গেল না। এদেরকে রক্ষা করার জন্য, এদেরকে বাঁচানোর জন্য নানা রকম তদবির হয়েছে, কারণ এরা অ্যারেস্ট হবার ফলে এরা কিন্তু অনেক কিছু ফাঁস করে দিতে পারে। এই যে এনসিপির যে বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ, বিভিন্ন জায়গা থেকে মানে এনসিপির যে এই যে চলাফেরা, এই চলাফেরাটা ফাঁস করে দিতে পারে।
এই ফাঁস করে দেবার জায়গা থেকে এদেরকে যেহেতু বাঁচানো গেল না, থলের বিড়াল আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখুন এখানে একটি ছেলে, এই 5 জনের মধ্যে 5 জনের পরিচয় আমি অত বিস্তারিত বলতে পারবো না, একটি ছেলের পরিচয়টা ভাইরাল হয়েছে। সে একটা রিক্সাওয়ালার ছেলে, সে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তার কৌশল দেখুন যে সে চাঁদাবাজি করে আওয়ামী লীগের যারা এমপি ছিলেন, যারা মন্ত্রী ছিলেন, তাদের আত্মীয় পরিবার পরিজনের কাছে। সুকৌশল একটা রিক্সাওয়ালার ছেলে, আমরা কালকে ভিডিওতে দেখলাম তার বাড়িতে এখন বিল্ডিং উঠছে। এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থা এই। আর সরকার তো লেজে গোবর অবস্থা। পাকিস্তানি বিমান তো রেডি রাখতে হবে, কারণ ভারতে তো এরা আশ্রয় পাবে না। আবার পাকিস্তানি বিমান রেডি রেখেও পাকিস্তান পর্যন্ত পৌঁছাতে পারবে এই নিশ্চয়তা নেই। আওয়ামী লীগের তো একটা নিশ্চয়তা ছিল যে কিছু হলে, বিপদ ঘটলে আস্তে করে সীমান্ত পার হয়ে ভারতে চলে যাবে, কিন্তু এরা কোথায় যাবে? এরা পাকিস্তানে যেতে হলে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে। এরা কি যেতে পারবে? এরা তো বেশিরভাগ আটকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, কারণ সরকারের মধ্যে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। এই যে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নিয়ে একটা লেজে গোবর অবস্থা। ইতিমধ্যে মিয়ানমারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সমঝোতা করেছে বিধায় বাংলাদেশের ইউনূসের সাথে খানিকটা, আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি, টানাপোড়েনের মধ্যে আছে। যেই টানাপোড়েনের কারণে আমাদের যে ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই ব্যবসা বন্ধ হবার উপক্রম। এই যে 3 দিন পরে আমাদের উপর বর্ধিত শুল্ক আরোপ হচ্ছে, অর্থাৎ আমাদের ব্যবসার একটা বড় অংশ শেষ হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ হলো মানে ইউরোপেও শেষ হবে, শেষ হওয়ার উপক্রম। ইন্ডিয়াতে শেষ হয়েছে, অর্থাৎ চারিদিক দিয়ে অর্থনৈতিকভাবে আমরা গুটিয়ে আসছি। এই যে চলতি মাসে রেমিটেন্সও কম এসছে, অনেকটা কম এসছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে একটা লেজগোবর অবস্থা। সরকারি বিভিন্ন কার্যক্রম, এই যে সংস্কার কার্যক্রম তো হচ্ছে না। ঐকমত্য কমিশনের ঐক্যই প্রতিষ্ঠা করতে পারছে না। আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে খালেদা জিয়া আবারও বিদেশ যাচ্ছেন, লন্ডনে চিকিৎসার চেকআপের জন্য, নিয়মিত চেকআপের জন্য যাচ্ছেন। বিএনপির প্রধান নেতা তারেক রহমান, তিনি দেশে তো ফিরতেই পারলেন না, বরং তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবার বিদেশে চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? বিগত একটা বছরে ইউনূস সরকার কি একটি জায়গায় কোনো সাফল্য দেখাতে পারবে? বা আপনারা কি সাফল্য দেখেছেন? সাফল্য দেখেননি, সাফল্য দেখাতে পারবেন না, যার কারণে ইউনূস সরকারের পক্ষের, আমরা যাদেরকে লাল বাহিনী বলি, যারা গণমাধ্যমে কথা বলতেন, তারাও কিন্তু বিগড়িয়ে গেছেন। তারাও কিন্তু একদম স্বীকৃত পক্ষের যারা ছিলেন, যারা বিভিন্ন গণমাধ্যমে, প্রচলিত গণমাধ্যমে কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, তারাও আজকে ইউনূসের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের লোকজন বুঝতে পারছে যে জনরোষ শুরু হয়ে গেছে, জনরোষ তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। এই যে দেখুন, কদিন আগে আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, প্রেস সচিব শফিক কদিন আগে কিভাবে 9 ঘন্টা জনগণের দ্বারা অবরুদ্ধ হয়েছিল। তাদেরকে পুলিশ, আর্মি, এমনকি যে ছাত্রদের নিয়ে তারা বাড়াবাড়ি করে, তারাও তাদের উদ্ধার করতে যায়নি। যার কারণে পুরো উপদেষ্টা পরিষদের মধ্যে নতুন করে ভাবনার উদ্রেক হচ্ছে যে আমরা কি আসলে সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছি, এমনটায়। আবার এদিকে দেখুন, সেনাবাহিনী, বাংলাদেশের সশস্ত্র বাহিনীও 2টি ঘটনায় বিতর্কের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের মুক্তিকামী সেনা বাহিনীর সদস্যরা, মুক্তিযুদ্ধপন্থী সেনাবাহিনীর সদস্যরা ফুঁসছে। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় চাপ আসতে পারে, সেনাবাহিনী বা সেনাপ্রধান এটি কিন্তু বুঝতে পারছেন। যার কারণে যে সেনাপ্রধান ভারতের সাথে একটা নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবার চেষ্টা করছেন, যার দরুন সেনাপ্রধানের বিপক্ষে যারা অনলাইনে বিদেশ থেকে বসে বিগড়াচ্ছেন, তারা আবার নতুন নতুন করে সেনাপ্রধানের বিরুদ্ধে নানা রকম কথা বলছেন।
সেনাপ্রধান বাংলাদেশকে রক্ষা করেছেন, বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, এই জায়গাটাই একদম টোটালি ব্যর্থ। কারণ বাংলাদেশকে তিনি রক্ষা করেননি, তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি রক্ষা করেননি। তিনি সত্যিকার অর্থে কৌশলে চলছেন। তিনি সব পক্ষকে সাথে নিয়ে সাথে রাখবার, একবার ইউনূসের পক্ষে, ইউনূসের সাথে আছি বলছেন, আবার ভারতীয় পক্ষ ম্যানেজ করবার চেষ্টা করছেন। তিনি আসলে যদি খোলাসা করে বলি যে তিনি আসলে কোনো পক্ষের নয়। এই কোনো পক্ষের যে বা যিনি নন, তিনি হচ্ছেন ভয়ঙ্কর বিপজ্জনক। শেষ পর্যন্ত কি হবে এটি বলা কঠিন। ভারতীয় থ্রেটও আসতে পারে। আমি বারবার বলি যে ভারত হামলা করতে পারে। বেশিরভাগ মানুষ বলেন যে হামলা করবে না, একটা সার্জিক্যাল স্ট্রাইক করতে পারেন, যার দরুন সেনাবাহিনী বুঝতে পারছে বা বুঝছে, যার দরুন সেনাবাহিনী ভারতের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবারও চেষ্টা করছে। এখন প্রশ্ন হলো যে সরকার তো আসলে লেজেকাবুর অবস্থা। সরকারের প্রত্যেকটা অর্গানে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যেও একটা ভীতির সঞ্চার ইতিমধ্যে হয়ে গেছে, যার দরুন আসলে প্রশ্ন আসছে যে ইউনূস সরকার আসলে চলে যাবে। ইউনূস সরকার কোনোভাবেই নির্বাচন করে যেতে পারবে না। এটি নানা প্রেক্ষাপট, নানা ঘটনা, দুর্ঘটনা আরো স্পষ্ট করে দিচ্ছে যে নির্বাচন যেহেতু করতে পারবে না, তাহলে ইউনূস সরকার যদি দেশেই থাকে তাহলে তো বিপদের মধ্যে পড়বে। নিরপেক্ষ একটা সরকার আসলো, 111-এর মতো একটা নিরপেক্ষ সরকার আসলো, তাহলে গত 1 বছরের কৃতকর্মের কারণে ইউনূস এবং ইউনূস সরকারের পরিষদও গ্রেপ্তার হবেন। কারণ এই 1 বছরে এমনকি ঐকমত্য কমিশনে যারা আছেন তারাও অ্যারেস্ট হবেন। কারণ এই 1 বছরে এমন এমন কিছু কর্মকাণ্ড করা হয়েছে যে কর্মকাণ্ডগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংবিধানের সাথে লঙ্ঘন করা, রাষ্ট্রদ্রোহিতার কাজ। তো সেই জায়গায় তাদের তো চলে যেতে হবে কোনোভাবে। পাকিস্তান কি তাদেরকে গ্রহণ করবে? বা পাকিস্তানি, আমি খানিক আগে শুরুতে যে বলছিলাম যে পাকিস্তানি বিমানে গেলেও ভারতের উপর দিয়ে যেতে হবে, তারা কি যেতে পারবে? আমার তো মনে হচ্ছে না। শেষ পর্যন্ত যেটি হবে, বাংলাদেশ হয়তো একটা নতুন কিছু দেখবে। সেই দেখাটার অপেক্ষায় বাংলাদেশ আছে। আমরা শীঘ্রই গত 1 বছর ধরেই বলে আসছি, যার কারণে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মানুষের। কিন্তু ভাই, কখন দিন তারিখ দিয়ে বলা কঠিন যে অমুক দিন অমুক তারিখে ঘটবে, এটি এক প্রকার বলা কঠিন। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।